এখনো পর্যন্ত কনস্টিটিউশনালি আমাদের দেশ আমরা সেকুলার, যে মানুষের একটা বড় অংশ তৃণমূল বিজেপির সেটিং ধরতে পেরেছেন, যেহেতু তৃণমূলের নিজস্ব কোনো আইডিওলজিক্যাল ফাউন্ডেশন নেই। কিন্তু পশ্চিমবাংলায় আরএসএস এবং বিজেপিকে বাড়তে সাহায্য করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের ভূমিকারও প্রশ্নের ঊর্ধ্বে উঠলো না। নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, এই প্রশ্ন উঠে গেছে মানুষের মধ্যে। দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন, চারিদিকে কিন্তু টান টান উত্তেজনা। মাঝ আকাশে পৌঁছে গিয়েছে সমস্ত যে ভোটের প্রচার, সেগুলি সবই প্রায় মাঝ আকাশে প্রায় পৌঁছেছে। এবং ঠিক সেই সময় আমাদের সঙ্গে আজ রয়েছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আভাস রায়চৌধুরী। এবং আজকে আমরা ঠিক জেনে নেওয়ার চেষ্টা করব এই যে আসন্ন ভোট, সেই আসন্ন ভোটের একদম শেষ মুহূর্তে রাজনৈতিক স্তরে ঠিক কী চলছে, এবং পাশাপাশি এবার সিপিআইএম ঠিক কতটা প্রস্তুত। দাদা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে যে ২০২৬ সালের ভোট একদম অন্য একটা স্তরে হচ্ছে, ভিন্নভাবে হচ্ছে, যেখানে ২৪ বলুন, ২১ বলুন কি ২০১১ সালের ভোট বলুন, সম্পূর্ণ আলাদাভাবে হয়েছে। যে এই পার্থক্যটা ঠিক কোথায় বুঝছেন আপনি এবার? না, প্রথমত আমি কি বুঝছি সেটা তো নিশ্চয়ই, তোমরা কি এটার কোনো পার্থক্য বুঝতে পারছো? একটা হয়তো সাম্প্রদায়িক ঝড় উঠেছে, আগে শিল্প নিয়ে কথা হতো, কিন্তু এখন একটা সাম্প্রদায়িক ঝড় উঠছে, এটাও কি আপনিও তাই মনে করছেন? দেখো, প্রথম কথা হলো যে এই যে ১৫ বছরের মধ্যে আমরা আছি, তৃণমূল শাসিত পশ্চিমবাংলার ১৫ বছর, পশ্চিমবঙ্গের রাজনীতির মৌলিক যে বিষয় ছিল, মানুষের রুটি রুজির কথা, কাজের কথা, শিল্পের কথা, কৃষির কথা, কৃষকের কথা, গণতন্ত্রের কথা, এইটা তো এই কবছরে অত্যন্ত বিপজ্জনকভাবে নষ্ট হয়ে গেছে। এবং এই ১৫ বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে যা যা করেছে, তাতে কিন্তু আরএসএস এবং বিজেপিকে বাড়তে সাহায্য করেছে। ঠিকই ১১ সালের ভোটে মানুষ যখন ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, তৃণমূলকে সামনে রেখে একদল চেয়েছিল যে পশ্চিমবাংলা থেকে বামফ্রন্ট সরকারকে সরাতে হবে। বিভিন্ন রকম প্রতিশ্রুতি ছিল, মানুষ বিশ্বাস করেছিলেন। এখন বুঝছেন তারা ঠকেছেন। কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে সে হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি, নারী, পুরুষ, গ্রাম শহর নির্বিশেষে কেউ এটা ভাবেনি আমার কি ধর্ম, আমার কি জাত, আমার কি ভাষা, আমার কি অন্যান্য যে সমস্ত পরিচয়গুলো আছে। কিন্তু এটা ঘটনা বিশেষ করে ১৯ সালে লোকসভা নির্বাচনের সময় থেকে, যে পশ্চিমবাংলায় ১৯, ২১, ২৪ এই যে তিনটে সাধারণ নির্বাচন আমরা অতিক্রম করেছি, যে কথাটা তুমি বললে যে ভোটের লাইনে মানুষ আসছেন, একটা বড় অংশের মানুষ, কেউ এদের ষড়যন্ত্রকারী আবেদনের শিকার হয়ে, অথবা কেউ উদ্বেগ নিয়ে, কার কি ভাষা, কার কি ধর্ম, কার কি জাত, কে কোন সম্প্রদায়ের মধ্যে আছে। এইটা শুধু এবারের ভোট নয়, পশ্চিমবঙ্গের এই সময়ের মধ্যে একটা অন্যতম নেতিবাচক পরিবর্তন। জাত ধর্মের লড়াইয়ের পরিবর্তে, সম্প্রদায়ের লড়াইয়ের পরিবর্তে ভাত কাপড়ের লড়াই, শিক্ষা স্বাস্থ্যর লড়াই, সেটাকে আবার ফেরাতে হবে। এবং পার্থক্য হলো এইটাই, সম্ভাবনার জায়গাটা হলো এইটাই। তুমি যে বললে সাম্প্রদায়িকতার ঝড় উঠেছে, আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না।
বরং এটা বলতে পারি যে 24 সালে লোকসভা নির্বাচন পশ্চিমবাংলার রাজনীতিতে শেষ যে পলিটিক্যাল বেসড অন কমিউনাল বাইনারি তাকে ভিত্তি করে তো পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখেছি 24 সাল। তার পরের 2 বছরে বাম গণতান্ত্রিক প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ শক্তির সাফল্য এইখানেই, এবং আরজি করের মুভমেন্ট কিন্তু একটা টার্নিং পয়েন্ট গোটা পশ্চিমবাংলায়, যে বাংলার রাজনীতিতে 19 সাল থেকে জাত ধর্ম সম্প্রদায়ের বিভাজন বাইনারি এইটাকে সরিয়ে দিয়ে রুটি রুজির লড়াইয়ে শোষক শোষিতের যে বাইনারি, সেই বাইনারিতে পরিবর্তন করার একটা সম্ভাবনা পশ্চিমবাংলায় এবারে নির্বাচনে তৈরি হয়েছে। আমরা লেফট ডেমোক্রেটিক সেকুলার ফোর্স আমরা চাইব এই মূল এজেন্ডাটাকে সামনে আনতে, আর আরএসএস বিজেপি তৃণমূল কংগ্রেস যেহেতু তারা বেনিফিটেড এই কয়েকটা বছরে এই ধরনের রং পলিটিক্যাল এক্সারসাইজে, তারা সেইটাকে রিএনফোর্স করার চেষ্টা করবে। এখন এই টানাপোড়েনে মানুষের অংশগ্রহণ, মানুষের উপলব্ধি, মানুষই তো শেষ, গণদেবতাই তো শেষ, তাদের ভূমিকায় নির্ভর করবে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ এই প্রগতির চওড়া রাস্তায় এগোবে নাকি প্রতিক্রিয়ার এবং সংকীর্ণতার কানাগলির মধ্যে আবদ্ধ থাকবে। তবে আমাদের বিশ্বাস আছে যে মানুষ প্রগতির চওড়া রাস্তাতে ফিরতে চাইছেন, রুটি রুজির এজেন্ডাটাকেই তারা সামনে আনতে চাইছেন। আপনি বারবার কথা বললেন যে আরএসএস, বিজেপি এবং তৃণমূল, তো এবারের নির্বাচনে কি বিজেপি এবং তৃণমূলকে সমানভাবে প্রতিপক্ষ ভাবছেন আপনারা? আইডিওলজিক্যালি বা পলিটিক্যালি যদি দেখতে হয়, বিজেপির সঙ্গে ভারতবর্ষের কোনো শাসক শ্রেণীর পার্টির মিল নেই, কারণ বিজেপিকে চালায় আরএসএস। তৃণমূল কংগ্রেস তৈরির ক্ষেত্রেও আরএসএসের ভূমিকা ছিল। কংগ্রেসকে ভেঙে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করা হয়েছে, কারণ বাংলার রাজনীতিতে যখন তৃণমূলের জন্ম হচ্ছে, বহুবার চেষ্টা করেও বাংলার রাজনীতিতে তো সাম্প্রদায়িক শক্তি কখনো জায়গা করতে পারেনি, এবং এই 15টা বছরে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় পশ্চিমবাংলাতে আরএসএস রাজনৈতিকভাবে সবচাইতে লাভবান হয়েছে, এবং তাদের প্রতিক্রিয়াশীল, গণতন্ত্র বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী চিন্তা এবং রাজনীতির শিকড় তারা আমাদের বাংলার সমাজের অনেক গভীর পর্যন্ত তারা মানে কি বলবো, ছড়িয়ে দিতে পেরেছে। এটা ঘটনা। যেহেতু তৃণমূলের নিজস্ব কোনো আইডিওলজিক্যাল ফাউন্ডেশন নেই, যেহেতু তৃণমূল কংগ্রেসটা গড়েই উঠেছে চূড়ান্তভাবে একটা অ্যান্টি সিপিআইএম অবস্থান থেকে, এবং আরএসএস এইটাকেই ব্যবহার করেছে এবং ব্যবহার করে যাচ্ছে, তার সঙ্গে এই 15টা বছরে পশ্চিমবাংলার অর্থনীতিতে, পশ্চিমবাংলার সমাজে, পশ্চিমবাংলার রাজনীতিতে, পশ্চিমবাংলার সংস্কৃতিতে তৃণমূল সচেতন এবং অসচেতন দুটোভাবেই এখানে লুম্পেন্সিকে এসে প্রমোট করেছে। আমরা বামপন্থীরা পশ্চিমবাংলায় চেষ্টা করেছি যে মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে এবং অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে। আর তুমি যদি 15 বছরে দেখো, তাহলে দেখতে পাবে পশ্চিমবঙ্গের এরাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সরকার তার নিজস্ব বেনিফিশিয়ারি তৈরি করছে, অবশ্যই তাদের ইলেকটোরাল পলিটিক্সের স্বার্থে। আর তুমি যদি ওই ন্যারো অবস্থান থেকে সরে এসে যদি দেখো, তাহলে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর মধ্য দিয়ে পশ্চিমবাংলার একটা অংশের লোকের খানিকটা সাশ্রয় তো হচ্ছে, কারণ নতুন কোনো শিল্প নেই। ভাতা তো আমাদের গভর্নমেন্টের সময় ছিল, ভাতা তো থাকবেই, বিধবা ভাতা ছিল, বার্ধক্য ভাতা ছিল, আমরা বেকার ভাতার জন্য লড়াই করেছি, সে তো থাকবেই। একটা ক্যাপিটালিস্ট দেশে যতক্ষণ না পর্যন্ত তুমি সবারই কাজের একটা সম্ভাবনা তৈরি করতে পারছো, ততক্ষণ তো এগুলো থাকবে। এটা কোনো নতুন কথা নয়, যারাই গভর্নমেন্ট আসবে তারাই করবে, আমরাও গভর্নমেন্টে এলে আগামী দিনে আমরাও এই এক কাজ করব। তো ফারাকের জায়গাটা হলো যেখান থেকে শুরু হয়েছিল লুম্পেন্সি, যে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্বল মানুষদেরকে তার অধিকার সম্পর্কে সচেতনতার পরিবর্তে অধিকার বোধকে ভুলিয়ে দিয়ে সরকারের করুণা প্রার্থী হিসাবে হাত পাততে শিখিয়েছে। লুম্পেন অর্থনীতির এটা একটা সাইড দুর্বল মানুষের জন্য। আর লুম্পেন অর্থনীতির আর একটা সাইড আছে, সেটা হলো যারা ক্ষমতাবান
আমার যখন ক্ষমতা নেই আমি হাত পাতবো, আর আমার যখন ক্ষমতা আছে আমি লুট করে নেব। এই 15টা বছরে এই যে প্যারালাল দুটো প্রক্রিয়া গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে চললো, সমাজে চললো, তারই তো রিফ্লেকশন রাজনীতিতে। ধরো পঞ্চায়েতে টিকিট পাওয়ার জন্য, মিউনিসিপ্যালিটির টিকিট পাওয়ার জন্য, এমএলএ এমপির টিকিট পাওয়ার জন্য আজকে এটা সবাই জানে যে তৃণমূল কংগ্রেস বা বিজেপির নেতাদেরকে, সে দলেই হোক বা কোনো ব্যক্তিকেই হোক, প্রচুর পরিমাণে টাকা দিয়ে টিকিটটা কিনতে হয়। তাহলে যে টাকা ইনভেস্ট করেছে পঞ্চায়েতের ভোটে দাঁড়াবে বলে, পৌরসভার ভোটে দাঁড়াবে বলে, বা আর অন্য অন্য জায়গায় দাঁড়াবে বলে, তার তো এটা বাণিজ্যিক কার্যক্রম। সে তো ভোট লুট করবেই। সে আরও কয়েক লাখ টাকা খরচা করে বাইরে থেকে দুষ্কৃতী জড়ো করে প্রশাসনকে বগল দাবা করে নিয়ে সে তো ভোট লুট করবে। আর এই প্রক্রিয়ায় সে যখন সো কল জনপ্রতিনিধি হবে, তাহলে তার তখন জনগণকে ভাবার তো কোনো প্রয়োজন নেই, তাকে তো সে টাকাটা তুলতে হবে। তাহলে দেখো, আমার ক্ষমতা আছে, আমি লুটপাট করে চালিয়ে দিচ্ছি, তোমার ক্ষমতা নেই, তুমি হাত পাচ্ছ। তাহলে অর্থনীতির এই লুম্পেনিকরণ সমাজে, সংস্কৃতিতে, রাজনীতিতে এরা গেঁথে দিয়েছে। আমাদের কমিউনিস্টদের অদূর ভবিষ্যতে ব্যাটেলটা আরএসএস এবং তার যে কনভেয়ার বেল্ট, যে সমস্ত রাজনৈতিক দল, বিজেপি, সোয়ান যারা সব আছে, তার সঙ্গে লড়তে হবে। তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো আইডিওলজিক্যাল ফাউন্ডেশন নেই, কিন্তু এই 15টা বছরে সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিতে, একটু ব্যাখ্যা করেছে এক্ষুনি একটু আগে, যেভাবে একটা লুম্পেন্সিকে সে প্রমোট করেছে, এখন এরা এই কটা বছরে এই যে বিজেপির সঙ্গে ঘর করেছে। তৃণমূল কংগ্রেসের জন্ম তো শ্রমিকবাবুই তো বলেছেন, বিজেপি রাজ্য সভাপতি, যে 98 সালে যখন গর্ভযন্ত্রণা উঠেছিল, লেবার রুমে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে, সেখানে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি দাঁড়িয়েছিলেন। সবাই জানে বিজেপি আরএসএসের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি, তৃণমূল কংগ্রেসটাও আরএসএস চালায়। তাহলে এই যে একটা নির্দিষ্ট পলিটিক্যাল, আইডিওলজিক্যাল ফাউন্ডেশনহীন সোসাইটি, পলিটিক্সে, ইকোনমিতে, কালচারে লুম্পেন্সিকে প্রমোট করে এই যে একটা গণতন্ত্র বিরোধী একটা ফোর্স তৈরি করে ফেলেছে, এই ফোর্সটা যখন বিজেপির সঙ্গে ঘর করতে শুরু করেছে, এর সঙ্গে হিন্দুত্ববাদী আইডিওলজির যখন সম্পর্ক তৈরি হবে, সেই ব্রিডিংয়ের মধ্য দিয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎ রাজনীতি ভয়ঙ্কর দিকে যাবে, যদি না এই ভোটে তৃণমূল এবং বিজেপি দুটোকেই পশ্চিমবাংলায় পরাস্ত করতে না পারা যায়। এসআইআর কি এবারকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে, আমার ধারণা অবশ্যই ফেলবে। এবং আমরা প্রথম থেকে বারে বারে তো এই কথা বলে এসেছি, এসআইআর আরএসএস এর কোর এজেন্ডা। প্রথম কথা, তুমি এটার সঙ্গে এনআরসি, সিএএ কে যুক্ত করতে পারবে না। তুমি ঘুরপথে এটা করতে যাচ্ছ, তফাৎ যাও, বন্ধ করো। আমরা বলেছিলাম যে জাত, ধর্ম, সম্প্রদায়কে টার্গেট করে কখনো ভোটার তালিকা হতে পারে না। আমরা যে ঠিক বলেছিলাম আজকে প্রমাণিত। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা বলেছিলাম, যেহেতু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ভোটার তালিকার কোনো কারেকশন হয়নি, ফলে এখানে যে ভুয়ো, মৃত এবং শিফটেড যারা ভোটার, তাদেরকে বাদ দিতে হবে। প্রথম যে ড্রাফট লিস্টে 58 লক্ষ যে নাম বাদ দিয়ে বেরোলো, কোথাও কোনো প্রতিক্রিয়া দেখেছিলে? প্রতিক্রিয়া দেখা যায়নি। তারপর আমরা কি দেখলাম? এই প্রথম শুনলাম, বিহারে প্রথম শুনলাম যেন কি কথাটা, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর পশ্চিমবাংলায় আমরা প্রথম শুনলাম আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে 61 লক্ষ মানুষকে ঝুলিয়ে দেওয়া হলো, এই 61 লক্ষ মানুষ যে অপমানিত হলেন, হয়রানির শিকার হলেন, তাহলে এই 61 লক্ষ মানুষ মানে কিন্তু 61 লক্ষ মানুষ নয়। এর সঙ্গে তোমাকে আরও 4 জন, 5 জন, 6 জন করে মানুষকে ধরতে হবে, পরিবারের মানুষ, বন্ধু বান্ধব। তাহলে আমি 4ও ধরছি না, আমি 6ও ধরছি না, আমি একটা সংখ্যা ধরছি 5। তাহলে 60-61 লক্ষর সঙ্গে 5 গুণ করলে সংখ্যাটা দাঁড়ায় 3 কোটি। পশ্চিমবাংলার এবারে নির্বাচনে ভোটার হলো 6 কোটি প্লাস। তাহলে এই যে 3 কোটি মানুষ যারা এই এসআইআরের যে ষড়যন্ত্র, এবং এখানে নির্বাচন কমিশনের ভূমিকারও প্রশ্নের ঊর্ধ্বে উঠলো না, নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, এই প্রশ্ন উঠে গেছে মানুষের মধ্যে। তাহলে তার একটা প্রভাব হবেই। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় এসআইআর লাগু হতে দেবো না, হলে পরে আমার মৃতদের উপর দিয়ে হবে। সবই হয়ে গেল, উনি এখনও ভবানীপুরের প্রার্থী আছেন, ঠিক আছে। কেরালাতেও তো এসআইআর হয়েছে, কই সেটা নিয়ে তো হইচই হয়নি। তামিলনাড়ুতেও তো হয়েছে, সেটা নিয়ে তো হইচই হয়নি। তাহলে পশ্চিমবাংলায় কেন? ওই যে বললাম,
আরএসএসের দুর্গা আর মমতা ব্যানার্জির কাছে দেশপ্রেমিক আরএসএস। এই 15টা বছর ওরা পশ্চিমবাংলায় যা করেছে, যে চাষ ওরা করেছে রাজনৈতিক মাঠে, ফসলটা জমা পড়েছে আরএসএসের ঘরে। সেই জন্যই তো আরএসএস চায় না যে পশ্চিমবাংলা থেকে তৃণমূল চলে যাক, এই জন্যই তো চায় না। ফলে প্রভাব অবশ্যই পড়বে। মানুষ চাই বিকল্প, তৃণমূল বিজেপির বিকল্প, কিন্তু এই তৃণমূল এবং বিজেপির বিকল্পটা ঠিক কী এবং সিপিআইএম এর জন্য কতটা প্রস্তুত? প্রথম কথা, আমরা এই বিকল্পের জন্যই তো লড়াই চালাচ্ছি। দেখেছো এবারের ভোটে আমরা পশ্চিমবাংলায় যেটা বলেছি, আমাদের মেন স্লোগানের মূল কথাটা কি? মূল কথাটা হলো বাংলা বাঁচাও। বাংলা বাঁচাতে একমাত্র সম্ভব বামপন্থার পুনরুত্থান। কারণ পশ্চিমবঙ্গের এই 15 বছরে কি বিধানসভা কি পার্লামেন্টে বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া বা বামপন্থীদের অনুপস্থিতি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর, ভবিষ্যতের শ্রমজীবী মানুষ, বেকার যুবক যুবতীদের উপর যে ভয়ঙ্কর আক্রমণ নেমে এসছে অর্থনৈতিকভাবে, আর পলিটিক্যাল ইকোসিস্টেমে যে সেকুলার ডেমোক্রেসির উপর যে আক্রমণ নেমে এসছে, তাহলে এটাকে যদি রুখতে হয় তাহলে বামপন্থীদের শক্তিশালী উপস্থিতি প্রয়োজন। 1 নম্বর, যে বাংলা বাঁচাতে বামপন্থার পুনরুত্থান। আমরা লেফট ফ্রন্ট, তার সঙ্গে সিপিআইএম এর লিবারেশন এবং তার সঙ্গে কি বলে আইএসএফ, এই যে মঞ্চ আমরা গড়েছি, এই মঞ্চে রাজনৈতিক দল বাদ দিয়ে অনেক ধরনের সামাজিক সংগঠন আছে। সবাই ভোটে লড়েনি, সবাই ভোটে লড়ছে না, কিন্তু বাংলা বাঁচানোর জন্য যে সম্মিলিত মঞ্চ আরএসএস বিজেপি তৃণমূল বিরোধী মঞ্চ, সেখানে তারা এক জায়গায় জড়ো হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত নির্বাচনেও আমরা যারা একসঙ্গে জড়ো হয়েছি সবাই আসতে পারেনি। সবাই আসতে পারবে কি পারবে না সেটা তো আমাদের উপর নির্ভর করে না। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব বিচারধারা আছে, নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা আছে। তাহলে এটা হতে পারলে আরও ভালো হতো। এই যে আমরা বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলেছি, আইএসএফকে সঙ্গে নিয়েছি, বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়েছি, পশ্চিমবাংলায় প্রকৃতপক্ষে যারা আরএসএস বিজেপি তৃণমূল বিরোধী রাজনৈতিক যে দলগুলি আছে তাদেরকেও যদি আমরা সঙ্গে পেতাম আরও ভালো হতো, আরও শক্তি তৈরি হতো। আমরা বিকল্প কি রেখেছি? আমাদের বিকল্প রাখার মূল কথাটাই হলো যে পশ্চিমবাংলার শিল্প তাকে ফেরাতে হবে, পশ্চিমবাংলার কৃষি কৃষকের পাশে দাঁড়াতে হবে, পশ্চিমবাংলায় যে আইটিকে বেস করে যে বড় পরিষেবা ক্ষেত্র তৈরি হয়েছিল তাকে ফেরাতে হবে। আমরা আমাদের বিকল্প কর্মসূচিতে বলেছি 5 বছরের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারে অন্ততপক্ষে একজনের স্থায়ী কাজকে আমরা গ্যারেন্টি করব। আমরা বলেছি যে এই যে রেগা প্রকল্প, তৃণমূল আর বিজেপির ঝগড়ার, রাজনৈতিক ঝগড়ার কারণে এটা আজকে বন্ধ হয়ে পড়ে আছে, এটা তো দিল্লির ভোট নয়। তাহলে রেগার ধাঁচে আমরা যদি, মানুষ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমাদেরকে সুযোগ দেন, তাহলে গ্রামাঞ্চলে 200 দিন, শহরাঞ্চলে 120 দিন আমরা এই ধরনের কর্মসংস্থানের প্রকল্প সৃষ্টি করব। ন্যূনতম তার 600 টাকা মজুরি হবে। আমরা বলেছি যে বিদ্যুৎ, আজকে বিদ্যুতের খরচা বিপুল পরিমাণে বাড়ছে, আমরা বলেছি 100 ইউনিট পর্যন্ত ফ্রি, বাকিটা হাফ। আমরা বলেছি যে যারা সরকারি দপ্তরগুলোতে যে 6.5 লক্ষ শূন্যপদ পড়ে আছে, 5 বছরের মধ্যে ধারাবাহিকভাবে ধাপে ধাপে এই শূন্যপদ পূরণ করব। আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতে যে ক্যাজুয়াল কন্ট্রাক্ট ওয়ার্কার আছে, আমরা তাদের যোগ্যতা অনুযায়ী ধাপে ধাপে তাদেরকে স্থায়ীকরণের যে জায়গা, সেই জায়গায় নিয়ে আসব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে এই 15 বছরে উচ্ছন্নে গেছে গোটা দেশে মোদিরাজের সঙ্গে সঙ্গে, এটা আজকে সবাই জানে। তাহলে আবার সরকারি শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং আমরাই পারবো। আমরাই পশ্চিমবঙ্গের শিক্ষার গণতান্ত্রিকরণ করেছিলাম, শিক্ষার আমরা সম্প্রসারণ করেছিলাম। বাম ফ্রন্টের সময় শুধু কলকাতা কিংবা জেলা শহরে কয়েকটা বড় বড় হাসপাতাল তৈরি হয়নি, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার, মানে রোগের উৎসমুখটাকে যদি অ্যারেস্ট করতে না পারি তাহলে 5টা বড় হাসপাতাল তৈরি করে কিছু হবে না। শুধু নীল সাদা রং আর সুপার স্পেশালিস্টের নাম দিয়ে কিছু হবে না। তাহলে পথ্যের জায়গা এবং রোগের উৎসের জায়গা আমাকে অ্যারেস্ট করতে হবে। এবং আগামী দিনে পরিবেশ কীরকমভাবে ফিরবে এবং মানুষ কোন দিকে তাদের রায় দেবে সেটা কিন্তু 4ঠা মেই জানা যাবে। সেই বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ ধরে আবাস রায় চৌধুরীর সঙ্গে আমাদের বিস্তর আলোচনা। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের আলোচনায় থাকা। আমিও তোমাদের ধন্যবাদ জানাই, তোমার দর্শকদের সকলকে আমি জানাচ্ছি।